চলো তাহলে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রশ্ন সলভিং এর যে সিরিজ ছিল সেই সিরিজের আজকে দ্বিতীয় 2 নম্বর ক্লাস। পরবর্তী অধ্যায় আগের ক্লাস দুইটাতে আমরা 7 নম্বর অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করছি। এই ক্লাসে আমরা 8 নম্বর অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করব। এই অধ্যায়টাকে আমরা দুইটা পার্টে ভাগ করিনি। এই অধ্যায় একটা পার্টেই যে কয়টা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং একটু আলাদা, আবার কিছু প্রশ্ন আছে খুবই কমন অ্যাজ ইউজুয়াল। তো সব প্রশ্নগুলোই আমরা এই ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন বইয়ের 24-25-এর, সরল সন্ধিত স্পন্দনরত কণার আদি সরণ বিস্তারের অর্ধেক হলে আদি দশা কত? দেখো খুবই সহজ। 1 নম্বর প্রশ্ন খুবই সহজ। দেখো x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। তো তোমরা এই সমীকরণ সম্পর্কে তো জানোই, ঠিক না? ডেল মানে কি? আদি দশা। তো তোমার এখানে কি বের করতে বলছে? আদি দশাই বের করতে বলছে। আর বলছে কি সরণ বিস্তারের অর্ধেক। দেখো সরণ বিস্তারের অর্ধেক, তাহলে j/2 আর এখানে থাকলো a সাইন। এবার আসো, ধরো তুমি একটা ঘটনা, তুমি একটা কণাকে দুলতে দিছো, বা তুমি কোথাও যাত্রা শুরু করছো। তুমি ধরো সকালবেলা মর্নিং ওয়াকে বের হইছো। তো তুমি কি করবা? যে তুমি যদি টাইম ধরে দৌড়াইতে চাও যে আমি এতক্ষণ দৌড়াবো, তাহলে তুমি যখন যাত্রা শুরু করছো তখন তুমি তোমার টাইমার যেটা আছে সেটাকে তুমি 0 থেকে শুরু করবা না? যে তুমি তোমার টাইমারটাকে স্টপ ওয়াচটাকে 0 থেকে শুরু করবা। তাহলে যখন আমাদের আদি দশা হিসাব করতে বলা হয় বা প্রথম অবস্থাটা হিসাব করতে বলা হয়, তখন আমাদের গণনা কেবল শুরু হচ্ছে। তাহলে ওই অবস্থায় আমাদের টাইম হবে 0। তাহলে টি যদি আমি 0 বসাই দিই, তাহলে ওমেগা টি থাকতেছে? থাকতেছে না। তাহলে এরকম হয় সাইন ডেল। তো এটাকে আমি একবারে লিখলে ডেল সমান আসবে কত? 30 ডিগ্রি, কারণ এ কাটা যাবে, হাফ থাকবে। তাহলে 30 ডিগ্রি। আর এটাকে চাইলে তুমি পাই হিসাবে লিখতে পারো, যে π/6। এরপরে দেখো 2 নম্বরে কি বলছে? সরল দোলগতিতে চলমান একটি বস্তুর সর্বোচ্চ ত্বরণ 15 ms/2। তাহলে সর্বোচ্চ ত্বরণ তুমি সূত্র আগে থেকেই জানো, জানো না? বলো, জানো কি না? জানার তো কথা, ওমেগা স্কয়ার এ। তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে? আচ্ছা, এটা সমীকরণ দিয়ে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে যে সর্বোচ্চ গতি। আচ্ছা, এটাকে সমীকরণ দেওয়ার আগে মান বসাই দেই। সর্বোচ্চ ত্বরণ কত? 15 সমান ওমেগা স্কয়ার এ, সমীকরণ 1। আবার তোমার এখানে কি বলছে? যে সর্বোচ্চ বেগ, তাহলে ভি ম্যাক্স সমান ওমেগা এ। তুমি সূত্রগুলো জানোই, তুমি এগুলো থিওরি ক্লাসে তোমাকে এগুলো পড়ানো হয়েছে সব। ওমেগা এ, এটা সমীকরণ 2। এবার তোমার এখানে চাইছে কি সময়কাল। তো সময়কাল তুমি কোত্থেকে পাবা? সময়কাল মানে পর্যায়কাল, কোত্থেকে পাবো? ওমেগা থেকে। তাহলে ওমেগা তো পাওয়াই যাচ্ছে। দেখো দুটো সমীকরণ ভাগ করে দাও, 1/2। তো দুটো সমীকরণকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো এই পাশে কি থাকে? 15/10। আর এখানে কি থাকে? কাটাকাটি করে থাকে ওমেগা। তো 1.5, আর এখানে থাকে ওমেগা মানে 2π/t। অতএব টি ইজ ইকুয়াল টু 2π/1.5। এটাই অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই অ্যান্সার। চলো ক্যালকুলেশন করি। চলো 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 ক্যালকুলেশন করি। তাহলে 1.5 ক্যালকুলেশন করলে আসে 4.189 এত সেকেন্ড। এটাই অ্যান্সার। এটাই তোমার সময়কাল বা পর্যায়কাল, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো পরবর্তী প্রশ্নটা বেশ মজার একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি কণা একই সরলরেখায় সরল দোলন প্রদর্শন করে। বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে, তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। আচ্ছা দেখো, তাহলে এদের মধ্যে কি বলছে? দশা পার্থক্য। তো দশা পার্থক্য বের করার জন্য আমরা আগে কি করব? আমরা আগে দশাটা বের করব। দশা মানে কি? তার অবস্থা। অবস্থা মানে কত কোণ করে আছে, ওই জায়গাতে তার কোণ কত। তারপরে দুইটাকে বাদ দিয়ে দিব, তাহলে হয়ে গেল। তো এটা দেখো একটা পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতি, তো একটা পর্যাবৃত্ত গতি। তো এখান থেকে তোমার যাত্রাটা শুরু করো তুমি কোথা থেকে? এখান থেকে না? তাহলে এখান থেকে যখন তুমি যাত্রা শুরু করছো, দেখো তুমি যখন এখান থেকে যাত্রা শুরু করছো করে, এইটা হলো তোমার সর্বোচ্চ বিস্তার। তো কোথায় কি বলছে? যে একে অপরকে কোথায় অতিক্রম করে? সরণটা কোথায় হয়? বিস্তারের অর্ধেকে। তাহলে তোমার সর্বোচ্চ বিস্তার কোনটা? এইটা। তাহলে সর্বোচ্চ বিস্তারের অর্ধেক এইরকম একটা বিন্দু। এখান থেকে তোমার বিন্দুটা যাত্রা শুরু করছে কোনটা, এখানে গিয়ে এই জায়গাতে তোমার বের করতে বলতেছে কি, যে এই জায়গাতে। তাহলে এইখানে যখন গেল, তখন তার দশা কত? তখন তার দশাটা কত? এটা আমরা 1 নম্বর প্রশ্নে বের করছি, যে যদি x সমান a/2 হয়, তখন তার দশাটা কি হয়? তখন তার দশা হয় π/6। এটা তুমি বের করছো অলরেডি। 1 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে বুঝবা। এবার আরেকটা কোণা যেটা বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে কি? যে এখান থেকে এই যাত্রা শুরু করছে, এখান থেকে এই যাত্রা শুরু করবে কোত্থেকে? এখান থেকে। তাহলে এখান থেকে বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো, করে ধরো এখান থেকে যাত্রা শুরু করে সেও আবার এই পর্যন্ত আসছে, এই যে এই জায়গাতে। তারা ঠিক বিপরীত, এক্স্যাক্টলি বিপরীত বিন্দুতে অবস্থান করতেছে এখানে। তাহলে এখানে তার দশাটা কি হবে দেখো তো।
যখন সে বিপরীত দিক থেকে আসলো, তাহলে বিপরীত দিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন আসলো, তাহলে এই যে এইটুকুর জন্য তার দশা কি হবে? π/2, π/2, 90 ডিগ্রি। এরপরে আবার খেয়াল করো যে এবার এখান থেকে এইটুকু, তাহলে এইটুকুর জন্য দেখো এখান থেকে এইটুকু যাওয়ার জন্য যদি π/6 হয়, এখান থেকে এইটুকু যাওয়ার জন্য যদি π/6 হয়, তাহলে এখান থেকে এই যে এইটুকু বা এখান থেকে এইটুকু যাওয়ার জন্য কত হবে? π/3 হবে, কারণ 90 থেকে বাদ দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তাহলে এই পুরাটা মিলে হবে এই কোণাটার দশা। তাহলে এই কোণাটার দশা, এটাকে আমি del1 বললাম, আর এই কোণাটার দশা আমি কি বলবো? যে π/2 প্লাস π/3। তাহলে কত হয়? 6 লসাগু করলে 5π/6, এটা হলো এর জন্য দশা। তো এবার কি তোমার কি লাগবে? দশা পার্থক্য। আসো দুটো বিয়োগ করে দাও। তাহলে 6 লসাগু করো, তাহলে হবে উপরে 4π/6, তাহলে হবে 2π/3। এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি। তোমার জাস্ট খালি শুধু বেসিকটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আশা করি। যে এখান থেকে শুরু করে দেখো, এখান থেকে যখন শুরু করে তখন এই পর্যন্ত যখন আসে তখন কি হয়? তখন হয় π/2। ঠিক আছে, আবার এই পর্যন্ত পাই, তাহলে উল্টা দিক থেকে যখন শুরু করছে, তাহলে এখান থেকে একটা শুরু করে এই পর্যন্ত আসছে, অর্ধেক পর্যন্ত। আবার এই পাশ থেকে যে শুরু করছে ঠিক সেই আবার এই জায়গাতেই আসছে, তার নিচে। তাহলে আসলে, তাহলে এই পর্যন্ত আমরা যখন যাই তখন আমরা দেখলাম কি যে অর্ধেক বিস্তারে যাওয়ার সময় তার দশা কত হয়? তার দশা হয় π/6 বা 30 ডিগ্রি। আবার যখন এই পাশ থেকে ব্যাক করে আসলো এই পর্যন্ত, তাহলে এইটুকু তো 90, এটা আমরা জানি। আর এখান থেকে যে এইটুকু কত হবে? এটা হবে π/3, π/3 মানে 60। কারণ এখান থেকে এই পর্যন্ত যদি 30 হয়, যাইতে যদি দশা বা কোণ যদি তার 30 কোণ করে, তাহলে এইটুকু যখন সে ব্যাক করলো, মানে এই যে রাস্তাটুকু, এটা 90 থেকে বাদ দিব, কারণ পুরোটা কি হয়? 90 হয়। তাহলে 90 থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশটুকু কত থাকে? 30 থাকে। তাহলে এই যে এটার সাথে এটা যোগ করে দিলাম, দিলে আমি কি পাইলাম? দেওয়ার পর আমি যেটা পাইলাম সেটা হলো এই যে কোণা, দ্বিতীয় কোণা, তার হলো দশা। তো আমার এখানে কি চাইছে? দশা পার্থক্য। তো এই জন্য দুইটা দশা বিয়োগ করে দিলাম, তাহলে দশা পার্থক্য হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে কি বলছে? দেখো 4 নম্বরে বলছে কি, দৃঢ় অবলম্ব থেকে ঝুলানো একটি স্প্রিং এর প্রান্তে এত কেজি ভর ঝুলানো হলো, ঝুলানো ভরটি বস্তুটি সাম্যাবস্থা হতে এত সেন্টিমিটার সরানোর জন্য এর উপরে এত প্রত্যয়নী বল কাজ করতে শুরু করে, কাজ করে সরলসংখ্যা স্পন্দনের কম্পাঙ্ক কত? আচ্ছা, আমরা জানি বল F = kx, তাহলে F কত? 50 নিউটন। আর কে সমান কি লেখা যায়? m⍵²x লেখা যায় না? জানোই তো তোমরা, সরণ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার ওমেগা থেকে আসবে, ওমেগা সমান তুমি কি লিখতে পারো? 50/mx। একবারে মান বসাই দেই, তাহলে m কত? 3.5, x কত? 0.25, তার উপরে রুট। এবার তুমি ওমেগা সমান কি লিখতে পারো? 2πf, তাহলে √50/3.5 ইন্টু 0.25, তাহলে অর্থাৎ f = 1/2π √50/3.5 ইন্টু 0.25। কত হয় ক্যালকুলেশন করলে? চলো ক্যালকুলেশন করে দেখি। 1/2π √50/3.5 ইন্টু 0.25, তাহলে 1.2 হার্জ। এটা অ্যান্সার। এরপরে চলো পরের প্রশ্ন। এটা কিন্তু খুব রিসেন্ট আসছিল, দেখো বুয়েট 25-26, খুব কঠিন কিছু না, প্রশ্ন অনেক বড়। আমি আগেও বলছি, তুমি প্রশ্ন যত বড় দেখবা সেই প্রশ্নের সমাধান তত ইজি এবং তত ছোট। এরপরে চলো পরের প্রশ্ন, 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলছে? স্পন্দন, সরলসংখ্যিত স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ এত, সরণ 4 মিটার। যখন বেগ 3, তখন সরণ 4 মিটার। আচ্ছা, তাহলে বেগ 3, তো আমরা সূত্রটা আগে লিখি। চলো, বেগের সূত্র তুমি কি জানো? যে ওমেগা √² - x²। তো এখানে কি বলছে? যে যখন বেগ 3, তখন সরণ কত? 4, 4-এর উপর স্কোয়ার। এটা একটা সমীকরণ। এরপরে আবার আরেকটা ঘটনার জন্য বলছে, যে আবার ওই একই সূত্রের জন্য আরেকটা ঘটনা কি বলছে? যখন বেগ 4, তখন সরণ 3। এটা সমীকরণ 2। তো এবার কি বলছে? যে বিস্তার ও পর্যায়কাল। পারবো না? দেখো দুইটা ভাগ করে দাও, ওমেগা ওমেগা কাটা চলে যাবে। এরপরে তুমি এখান থেকে এ পাবা। এরপরে এ তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, সেখান থেকে তুমি ওমেগা পাবা। ওই ওমেগা থেকে আবার আসবে পর্যায়কাল, কারণ কি ওমেগা সমান 2π/t। শেষ করে দিলাম না, করে নিতে পারবো এটা। এরপরে কি বলছে? যে গতিসম্পন্ন কোণার কোনো মুহূর্তে সরণ এত, বিস্তার এত, পর্যায়কাল এত হলে কোণাটি অভিমুখে বেগ কত? আচ্ছা, v = একই অঙ্ক, √² - x²। তাহলে তুমি খেয়াল করে দেখো যে ওমেগা সমান তুমি কি লিখতে পারো? 2π/t (² - x²). দেখো তো সব ইনফরমেশন দেওয়া আছে, এই যে সরণ x এর মান, ওই যে বিস্তার এর মান, তারপরে পর্যায়কাল 2 সেকেন্ড, এই যে সব মান দেওয়া আছে, বসাই দাও, কাজ শেষ। আচ্ছা, এরপরে কি বলছে? যে গতিশক্তি বিভব শক্তির অনুপাত। আচ্ছা, গতিশক্তি, তাহলে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত সূত্রগুলো কি?
হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ওমেগা ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এরকম হয়, দেখো এম এর সাথে এম কাটা চলে গেল, হাফের সাথে হাফ কাটা চলে গেল, ভি স্কোয়ার, এই যে ভি তো তুমি এখান থেকে পাবাই, হয়ে তো গেল। আর এখানে দেখো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ওমেগা দেওয়া আছে, ওই যে 2π/t করে বের করতে পারবা, আর ওই যে এক্স এর মান দেওয়া আছে সরণ 3 সেন্টিমিটার, পারবা না করতে? করে নিও, এটা মেবি 3:1 আসবে, ঠিক আছে, এটা 3:1 আসবে, এটা তোমরা ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করতেছি একদম মানে যারা বেসিকে আসো, মানে একদম কেবল ইন্টারমিডিয়েট শুরু করতেছো বা এই অধ্যায় কেবল পড়া শুরু করছো তাদের জন্য না। তো এই জন্য আমি যেভাবে করে দিচ্ছি, এটা যারা এই অধ্যায়টা একবার পড়ে ফেলছো তাদের জন্য এগুলো বুঝতে খুব বেশি কষ্ট হবে না। আর এই কোশ্চেনগুলো তোমরা তখনই সলভ করবা যখন তোমার অধ্যায়টা একবার পড়া হয়ে যাবে, তখন তুমি দেখবা যে এই সূত্রগুলো তোমার খুবই পরিচিত, তখন এইভাবে তুমি এই সমাধানগুলো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। তো এই সমাধানগুলো আমি করতেছি তাদেরকে টার্গেট করেই, যাদের এই অধ্যায়টা একবার পড়া হয়ে গেছে এবং প্রত্যেকটা সূত্র সম্পর্কে তাদের ধারণা আছে, মনে না থাকলেও সূত্রগুলো দেখলে তারা চিনতে পারবে যে ও হ্যাঁ এই সূত্রটা আমি ওখানে পড়ছিলাম। তো তাদের জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার কি বলছে, একদল পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 500 গ্রাম ভরের একদল শিক্ষার্থী এত একটি বস্তুকে তারের প্রান্তে আংটায় ঝুলিয়ে দোল দিল, তারা দেখলো যে এটি প্রতি সেকেন্ডে এতবার কম্পিত হচ্ছে, তাহলে এটা কি? এতবার প্রতি সেকেন্ডে এতবার কম্পিত হচ্ছে, এটা কিসের মান? কম্পাঙ্কের মান। সরণ এত সেন্টিমিটার, বিস্তার এত সেন্টিমিটার, উক্ত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের কত গুণ হবে? আচ্ছা, বল বাই ওজন, বল ওজনের কত গুণ হবে? তাহলে বল কেএক্স, ওজন এমজি, সব দেওয়া আছে, দেওয়া আছে সব। কে সমান কি লেখা যায়? এম ওমেগা স্কোয়ার এক্স, নিচে হলো এম জি, এম এর সাথে এম কাটা, তাহলে ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা দেওয়া আছে, দেওয়া নেই কিন্তু আমরা ওই যে 2πf লিখতে পারবো, কারণ ওই যে এফ এর মান দেওয়া আছে যে এটা এফ 0.5। আচ্ছা, তাহলে এক্স এর মান হলো 5 সেন্টিমিটার, আর নিচে হলো জি 9.8। আর কিছু লাগতেছে না আমাদের? বিস্তার লাগতেছে না, বিস্তার আমাদের লাগবে না। তাহলে এরপরে তুমি অতএব এফ, এখানে সব মানগুলো বসাই দিবা, এখানে সব মানগুলো বসাই দিবা, দেওয়ার পরে ডাব্লু গুণ করে দিবা, যেহেতু চাইছে ওজনের কত গুণ, এটাই অ্যান্সার হবে, এখানে বিস্তারের কাজ নেই, এত গুণ, ঠিক আছে, এটাই অ্যান্সার, ওজনের এত গুণ। ওকে চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো এরপরে 8 নাম্বার, 8 নাম্বার কি বলছে যে আচ্ছা একটা সিস্টেমের মধ্যে স্প্রিং সমবায় লাগবে, তাহলে দেখো এই দুটো স্প্রিং কিভাবে আছে, দুটো স্প্রিং সমান্তরালে আছে, তার সাথে আবার বাকিটা কি আছে? শ্রেণীতে আছে। তাহলে আসো আমরা আগে স্প্রিং সমবায় হিসাবটা করে নিই, এই যে সমান্তরাল দুটো হিসাব করি, তাহলে সমান্তরাল দুটাকে যদি আমি হিসাব করি তাহলে কি হবে? সমান্তরাল দুটাকে কে 1 দিলাম, তাহলে আমরা জানি সমান্তরালে থাকলে কি হয়, ডিরেক্ট যোগ হয়, তাহলে হবে 240 নিউটন পার মিটার। তার সাথে আবার আছে কি একটা শ্রেণীতে, তাহলে একবারে আমি কে এর মান বের করবো 1/240, শ্রেণীতে থাকলে এরকম হয় সমবায় 1/80, আর উপরে ইনভার্স 1, এই এটা ক্যালকুলেশন করলে মোস্ট প্রবাবলি 60 আসবে, এটা তোমরা একটু করে দেখো কত আসে, 60 আসবে মনে হয়। আচ্ছা তাহলে এরপরে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π√m/k, তো এম দেওয়া আছে, ভর কোথায়, ভর কই, ওই যে 10 কেজি, 10/60, ও 2π তো বাদ পড়ে গেল, 2π হিসাব করে দেখি কত আসে, 10/60, 2.56, হ্যাঁ এটা অ্যান্সার, 2.56, এত কি চাইছে, এটা পর্যায়কাল না, এত সেকেন্ড। ওকে তারপরে 9 নাম্বার দেখো, সরল বেলনের এত রোল দেয় ও এটা খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এটা টি ইজ ইকুয়াল টু 2π√L/g, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের শুধু এখানে এল বের করতে হবে, তো এল বের করার জন্য জি এর মান তো তুমি জানোই, খালি তোমার দরকার কি টি, ঠিক তুমি এখানেই পাবা। টি মানে কি, একটা দোল দিতে কতটুকু সময় লাগে, তাহলে 30টা দোল দিতে সময় লাগে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে একটি দোল দিতে কতটুকু সময় লাগবে, 30/60/30, তাহলে হবে 2 সেকেন্ড, ঠিক আছে। এই যে এটাই অ্যান্সার, এখানে টি এর মান বসাই দাও, জি এর মান বসাই দাও, তাহলে এল এর মান বের হয়ে আসবে। ওকে চলো পরবর্তী প্রশ্ন যাই, চলো পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, সরি 10 নাম্বার, নয় তো হয়ে গেল 10। সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? ওকে দেখো, তাহলে প্রথম অবস্থায় পর্যায়কালটি, পরবর্তী অবস্থায় পর্যায়কাল 50% বাড়াতে হবে, তাহলে হবে 1.5t, কারণ 100 প্লাস 1 প্লাস টি প্লাস 50% মানে কি 0.5, তাহলে 1 প্লাস 0.5, তাহলে 1.5t। আচ্ছা L1 সমান ধরো এল, তোমার এখানে বের করতে হবে কি L2 সমান, এটাই বের করতে হবে L2। তাহলে আমরা জানি যেহেতু সম্পর্কটা কি হয়, সমানুপাতিক √L, বর্গমূলের সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি যে T2/T1 ইজ ইকুয়াল টু √L2/L1। তাহলে এবার এখান থেকে অতএব L2 ইজ ইকুয়াল টু
T2/T1 এর উপরে স্কোয়ার ইন্টু L1। তাহলে T2 কত 1.5T নিচে T এর উপরে স্কোয়ার ইন্টু L। তাহলে এখানে আসে 2.25L 2.25L। আচ্ছা, এখন তুমি যদি এটাকে শতকরা হিসাব করতে চাও, এই টাইপের অঙ্কগুলো যেহেতু শতকরাই দেওয়া আছে 50% বাড়ানো হলেও, তো আমার অ্যান্সারটাও শতকরাই দিব। তাহলে শতকরা হিসাব যদি করতে চাও তাহলে শতকরা কি হয়? শতকরা হলো, দেখো যে উপরে পরিবর্তন, তাহলে পরিবর্তন আগে কত এল ছিল, পরে এত হলো, তাহলে পরিবর্তন হবে 2.25L মাইনাস এল ডিভাইডেড বাই আগে কত ছিল আদি। আমরা জানি যে শতকরা কি হয় পরিবর্তন বাই আদি, তাহলে হিসাব করলে হবে 125%। এটাই অ্যান্সার। তো এটাকে তুমি শর্টকাটে করতে পারবে এমসিকিউ এর জন্য। কিভাবে দেখো, টি সমানুপাতিক রুট ওভার এল, তোমার বের করতে হবে কি এল সমানুপাতিক কি হবে টি স্কোয়ার। তাহলে টি কত, ওই যে 1.5 এর উপরে স্কোয়ার করে দাও, তাহলে কত আসে 2.25। তাহলে 2.25 এটা কি পরবর্তী দৈর্ঘ্য, এটা কি হলো পরবর্তী দৈর্ঘ্য। তাহলে এখান থেকে তুমি আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটা বাদ দাও, 1 বাদ দিয়ে দাও, তাহলে কত হয় 1.25, 100 দিয়ে গুণ করে 125%, শেষ, ঝামেলা শেষ। এই 1.5টা কোথেকে লিখছি, যে 50%-এর জন্য বাড়ানোর জন্য 50% বাড়ানো হলো, তাহলে কত হলো 1.5 গুণ হলো। 50% বাড়ানো মানে কি, আগে তো 100% ছিলই, আরো 50% বাড়লে কত হলো 1.5 গুণ হলো। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। 10 হয়ে গেল, এরপরে চলো 11 নম্বর। 11 নম্বরে কি বলছে, সাম্যাবস্থান থেকে একটি সরল দোলগতি সম্পন্ন কোণার কি পরিমাণ সরণ হলে কোণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। আচ্ছা, তাহলে কোণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তো কোণাটির বেগ মানে ভি, ভি মানে কি একবারে লিখে দিই, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সর্বোচ্চ বেগের অর্ধেক, তাহলে সর্বোচ্চ বেগ কি ওমেগা এ ডিভাইডেড বাই 2। তাহলে উভয় দিকে ওমেগা ওমেগা কাটা। আচ্ছা, উভয় দিকে বড় করে দিলে এখানে হবে স্কোয়ার বাই 4। অতএব একবারে লিখলে এক্স ইজ ইকুয়াল টু আসে প্লাস মাইনাস রুট ওভার 3/2 এ। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, এটাই আসবে। ঠিক আছে, আমি একবারে লিখে দিলাম, এই এটা অ্যান্সার। তো এক্স স্কোয়ার ওই পাশে নিয়েছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে বিয়োগ করে তারপরে রুট করে দিয়েছি দুই পাশে স্কোয়ারটা তোলার জন্য। চলো পরের প্রশ্নতে, 12 নম্বর কি বলছে। 12 নম্বর দেখো, একটি সরলসংহিত স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ যখন এত এত হয়, বেগ এত যখন সরণ এত, ও আচ্ছা এরকম একটা অঙ্ক তো করা হলোই, এরকম একটা অঙ্ক করা হলোই তো, সেম অ্যাজ 5। 5 নম্বরে এরকম অঙ্ক ছিল, সেম অঙ্কটাই 5 নম্বরে ছিল। একটি কোণা এ বিস্তার নিয়ে সরলসংহিত গতিতে চলছে, যখন এটি সাম্যাবস্থান থেকে এত দূরত্বে অবস্থান করছে তখন এর কৌণিক বেগ 3 গুণ করা হয়। আচ্ছা, কৌণিক বেগ মানে হলো যে এখানে কৌণিক বেগ 3 গুণ করা হয় বলতে এটা আসলে ওমেগা বোঝানো হয়নি। এই কৌণিক বেগ মানে এটা ওমেগা বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে তার যে ঘূর্ণনরত যে কৌণিক বেগটা, ঘূর্ণনরত বেগ, ওই ঘূর্ণনরত বেগটা 3 গুণ করা হলো। মানে অ্যাকচুয়ালি ওই ভিটা 3 গুণ করা হয়েছে, ওমেগা না, ভিটাকে 3 গুণ করা হয়েছে। তাহলে প্রথম অবস্থায় ভি ছিল, তো ভি সমান হলো ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা, তাহলে তখন কি ওমেগা রুট ওভার স্কোয়ার, তখন তার কি হলো যে 2a, সরণ কত 2a, তাহলে 4² বাই 3 এরকম হলো। আচ্ছা, এর পরবর্তীতে পরের বেগটা কি হবে, পরবর্তীতে যখন তার সরণ এই অবস্থায়, তার বিস্তার চেঞ্জ হবে এবং ওইখানে তার সরণটা হলো ওইটাই 4² বাই 3। এবার বলছে যে তার বেগ 3 গুণ করা হলো। আচ্ছা, তো এইটা একটা সমীকরণ, তো 3 গুণ করা হলো বেগ, তাহলে 3 গুণ যদি করা হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো যে ভি প্রাইমের জায়গাতে আমি 3v লিখতে পারি না। তাহলে এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, দুটো সমীকরণকে আসলে ভাগ করে দেই। তাহলে ভাগ করে দিলে আমাদের এখানে কি বের করতে বলছে, বিস্তার এই প্রাইমের মানটা বের হবে। তো দুইটাকে আমি ভাগ করে দিই, যে সমীকরণ 1/2। তো ভাগ করে দিলে কি হয় দেখি, তো থাকে 1/3 ওমেগা ওমেগা কাটা, উপরে থাকে রুট ওভার, এটা ক্যালকুলেশন করে নিলে সরি এখানে 9 হবে, 9 হবে কারণ 3 তো ছিল, স্কোয়ার করলে 9 হবে। আচ্ছা, তাহলে 9² মাইনাস তাহলে 5² বাই 9। আচ্ছা, আর নিচে এটাকে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না কারণ দুটো তো সেম জিনিস না। তাহলে এবার দেখো যে উভয় পাশে বর্গ, এটা এখানে চলে আসবে 3 এর সাথে যাবে, তাহলে উভয় পাশে বর্গ করে দিলাম একবারে, তাহলে এখানে থাকে 4² বাই 9, আর এটার উপরে চলে আসলো, তাহলে 9 হলো 9 ইন্টু 5² বাই 9, তাহলে 9 এর সাথে 9 কাটা। তাহলে এবার এ প্রাইমের উপর স্কোয়ার, এটা ওই পাশে গিয়ে যোগ হবে, তাহলে 5² প্লাস 4² বাই 9, তাহলে কত হয় 9 লসাগু করলে 5 নং 45, 49 স্কোয়ার ডিভাইডেড বাই 9। তাহলে অতএব এ প্রাইম ইজ ইকুয়াল টু 7a ডিভাইডেড বাই 3, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা দেখো আরেকবার, যে প্রথমে বেগ ছিল ভি, এটা তো মেন সূত্র, তো ওখানে আমি যে সরণের মানটা বসাই দিচ্ছি 2a/3, ওটাকে স্কোয়ার করে হয়ে গেছে 4² বাই 9। পরবর্তীতে বলছে
যে ওই বেগটাকে 3 গুণ করা হয়েছে, বেগটাকে 3 গুণ করা হয়েছে। এটা কিন্তু ওমেগা না, কৌণিক বেগ মানে হলো যেই বেগে সে ঘুরতেছে সেই বেগটাকে 3 গুণ করা হয়েছে, মানে যেই বেগে সে কৌণিক পথে ঘুরতেছে সেই বেগটাকে 3 গুণ করা হয়েছে। তাহলে 3v সমান ওমেগা তো থাকলোই, এটা তখন কি হবে, বিস্তারটা চেঞ্জ হবে। তখন ওই যে বলছে যে নতুন বিস্তার, তো নতুন বিস্তার, এই গতির নতুন বিস্তার কত, তাহলে বিস্তার চেঞ্জ হবে। তো এই জন্য বিস্তারটাকে আমি এ প্রাইম ধরছি, এবং সরণটা তার কখন, ওই তখনও বেগ, তখনও সরণটা তো ওইটাই, ওই সরণের কথা যেটা বলছে সেটাই তো 2a/3, 2a, হ্যাঁ 2a/3। তো এক্সের জায়গাতে 2a/3 বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে নর্মালি দুটো সমীকরণকে ভাগ করে দিচ্ছি, ভিভি কাটা যায়, তারপরে ভাগ করে দিই, তো নর্মাল ক্যালকুলেশন। আচ্ছা চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন 14 নম্বর। 14 নম্বরে বলছে যে একটি স্প্রিং এর অগ্রভাগে এত কেজি ভর বিশিষ্ট একটি বস্তু ঝুলানো হলে স্প্রিংটি এত মিটার লম্বা হয়। আচ্ছা, স্প্রিংটিতে সাম্যাবস্থা থেকে এটা হলো এত মিটার লম্বা করে ছেড়ে দিলে, যে লম্বা করে ছেড়ে দিলে এটা হলো বিস্তারের মান, এটা হলো বিস্তারের মান হয় সবসময়। মোট শক্তি কত? আচ্ছা, তো আমরা যে কি জানি যে মোট শক্তির সূত্র কি, মোট শক্তির সূত্র তুমি জানোই, হাফ কে স্কোয়ার। দেখো একটু মনে করে দেখো, হাফ কে স্কোয়ার। তাহলে কে সমান আমরা আবার কি লিখতে পারি, কে। আচ্ছা, কে তো আমরা বের করতে পারবো, দেখো কেটা আমি বের করে নিব, কেমনি বের করে নিব, কেটা বের করে নিব, কিভাবে বের করবো দেখো, যে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে বস্তু ঝুলানো হলো, তাহলে কি হবে, এম জি ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু এম জি বাই এক্স। তাহলে এম মানে ভর, কত ভর কত, 0.3, জি কত 9.8, আর এক্স মানে সরণ, এক্স কত, এই যে এটা হবে। কেন এটা হবে দেখো, বলছে যে একটা বস্তু ঝুলানো হলে স্প্রিংটি এত মিটার লম্বা হয়, তাহলে ঝুলানোর পরে এত মিটার লম্বা হয়। তাহলে এইটা হলো নর্মাল সরণ, মানে ঝুলানোর পরে কতটুকু, কোনো একটা বস্তুকে দেওয়ার ফলে কতটুকু ঝুলে যাচ্ছে, সেটাই হলো এই সরণটা। আর আমি যতটুকু টেনে ছেড়ে দিলাম সেটা হবে বিস্তার। তাহলে এখান থেকে যে কেয়ার মানটা বাড়ালো, এই কেয়ার মানটা আমরা এখানে বসাই দেবো। তাহলে 0.3 ইন্টু, এটা তুমি ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে, ইন্টু 0.10, সাথে এ, এ কত, এ ওই যে 8 × 10⁻², এর উপরে স্কোয়ার করলে এটা যেটা আসবে সেটাই, এই ক্যালকুলেশন, এটাই হবে আমাদের মোট শক্তি। আচ্ছা ক্যালকুলেশন করি, চলো কত হয়। তাহলে 0.09408 এত জুল, এটা অ্যান্সার। আচ্ছা এরপরে 2 নম্বর, 2 নম্বরে কি বলছে, যে সাম্যাবস্থা থেকে এত মিটার দূরে অবস্থানকালে বস্তুটির বেগ কত। আচ্ছা, ওই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন তুমি ওমেগা কোত্থেকে পাবা, ওমেগা তো দেওয়া নেই। আচ্ছা আমরা জানি, দেখো আমরা জানি কে সমান এম ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা সমান কি বলা যাবে, যে রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগা সমান রুট ওভার কে বাই এম, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পারবো না এখন, কে এর মান এই যে এখানে থেকে বের করবা, কে এর মান কত, এম এর মান তো দেওয়াই আছে 0.3 কেজি, এ মানে বিস্তার ওই যে 8 × 10⁻², আর এক্স মানে হলো যে সরণের কথা বলছে সেই সরণ, ঠিক আছে। আচ্ছা করে নিতে পারবো এটা নিজেরা। চলো পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে, 15 নম্বর। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে কি বলছে, পরেরটা 15। 15 বলছে যে এত মিটার উচ্চতা থেকে এত কেজি ভরের একটি বস্তু একটি স্প্রিং এর উপর পতিত হলো এবং স্প্রিং এর বল ধ্রুবক এত। আচ্ছা এই যে দেখো, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, ঠিক আছে। তো এটা একটা স্প্রিং, এখানে একটা বস্তু ছিল, বস্তুটা এখানে ছিল, যে স্প্রিং থেকে এতটুকু উচ্চতায়, কতটুকু উচ্চতায়, 0.5 মিটার। তো বস্তুটা যখন পড়বে তখন কি, সে একটু হলো স্প্রিংকে সংকুচিত করবে না, মানে ধরো যখন বস্তুটা পড়লো তখন স্প্রিংটা এরকম হলো যে একটু সংকুচিত হলো, এখানে বস্তুটা পড়ে আছে স্প্রিং এর উপর। তাহলে এই যে এইটুকু, এই যে এইটুকু, এইটুকু আমি ধরলাম এক্স, যতটুকু সংকুচিত হবে। তাহলে উপর থেকে যে স্প্রিং এর উপরে যে পড়লো, তো এখানে আমরা শক্তি সংরক্ষণশীলতা ইউজ করবো। সেটা শক্তি সংরক্ষণশীলতা কি, যে উপর থেকে যে পড়লো এখানে একটা বিভব শক্তি আছে, এরপরে সেই স্প্রিংকে চাপ দিল, চাপ দিয়ে সংকুচিত করলো। তাহলে এরপরে এখান থেকে আমরা সমান স্প্রিং এর যে শক্তি আছে, সেই স্প্রিং শক্তিটা যেটা পাবে সেটা কোত্থেকে, এই পুরো যে শক্তিটা আছে এই শক্তিটা স্প্রিং এর উপরে প্রয়োগ হয়েছে, তাহলে এই পুরো শক্তিটা স্প্রিং পাবে। তো এখন আমরা লিখবো যে এম জি এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এই তো, এবার এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক না, বলছে কতটুকু সংকুচিত হবে, এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আসলে আমরা সব মানগুলোকে বসাই দিই, দিয়ে দেখি কি আসে। আচ্ছা ভর কত, কে এর মান, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, আচ্ছা সব দেওয়া আছে। তাহলে 2.5 ইন্টু 9.8 ইন্টু এইচ প্লাস এম জি এক্স। আচ্ছা এখানে এক লাইনে লেখা একটু অসুবিধা হবে, একবার হিসাবটা করে নিই নাকি, এমজিটা হিসাব করে নিই একবারে ক্যালকুলেটারে। দেখো 0.5 ইন্টু 2.5, সরি 0.5 টু 2.5 ইন্টু 9.8, তাহলে আসে 24.5, এটা হলো এমজি ইন্টু এইচ প্লাস এক্স। আচ্ছা
আর এখানে হাফ কে, তাহলে কে কে অর্ধেক করে নেই, 1950 ভাগ 2, তাহলে আসে 975 এত এক্স স্কোয়ার। আচ্ছা এবার দেখো যে 24.5 কে যখন আমি গুণ করবো এইচ এর সাথে গুণ করে দিই, তাহলে এইচ এর সাথে গুণ করলে 24.5 ইন্টু 0.5, তাহলে আসবে 12.25 প্লাস 24.5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 975 এক্স স্কোয়ার। তো এবার সব একদিকে নিয়ে আসো, যে 975 এক্স স্কোয়ার মাইনাস 24.5 এক্স মাইনাস 12.25 সমান 0। এবার আসো আমরা এটাকে দ্বিঘাতে সলভ করব। তাহলে এটাকে যদি আমরা দ্বিঘাতে ইকুয়েশনে সলভ করি, দ্বিঘাতে 975 মাইনাস 24.5 তারপরে মাইনাস 12.25। আচ্ছা তাহলে দ্বিঘাতে মান কত আসে, একটা আসে 0.125 মিটার, এটা x1, আরেকটা x2, আরেকটা মান আসবে মাইনাস 0.1 মিটার। তো নেগেটিভটা হতে পারে, তো নেগেটিভটা হতে পারে না, তাহলে আনসার আমাদের কোনটা হবে, এটা হবে আনসার, যে এতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো, খুবই ইজি। তো আমরা কি করলাম, প্রথমে যে উপর থেকে যে পড়ছে এটা উপরের উচ্চতা, আর সাথে যে স্প্রিং কতটুকু সংকুচিত হবে সেটাকেও কাউন্ট করতে হবে, যে স্প্রিং এতটুকু সংকুচিত হবে এক্স পরিমাণে। তাহলে এই যে এখানে পড়লো, তাহলে আমাদের এই পুরো শক্তিটা কাউন্ট করতে হবে, এই পুরো শক্তিটাই পড়বে কার উপর, স্প্রিং এর উপর। তাহলে ওই জন্য আমরা স্প্রিং এর যে শক্তিটা আছে সেটা নিচ্ছি হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এরপরে 16 নাম্বার, 16 নাম্বারটা কি বলছে, এটা হয়ে গেল। ওকে, এরপরে দেখো 16 নাম্বার, এরপরে 16 নাম্বারটা একটু খেয়াল করো, কি বলছে, যে যদি একটি 5 কেজি ভরের বস্তু একটি স্প্রিং এর নিচের প্রান্তে ঝুলানো হয়, তবে স্প্রিংটি এত সেন্টিমিটার প্রসারিত হয়। যদি সেই স্প্রিং এর নিচের প্রান্তে আরো একটি 2 কেজি ভরের বস্তু সংযুক্ত করা হয়, তাহলে স্প্রিংটি আরো কতটা প্রসারিত হবে। আচ্ছা এটা তো খুবই সহজ প্রশ্ন। দেখো m1g ইজ ইকুয়াল টু কে x1, তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু m1g ডিভাইডেড বাই x1। তাহলে m1 মানে কত, 5 কেজি, জি মানে কত 9.8, আর 1 সেন্টিমিটার 0.01। তো চলো এখান থেকে দেখি কত আসে। 4900 এত নিউটন পার মিটার। আচ্ছা এটা হলো কি এর মান। তো আমরা যখন 2 কেজি, আরো বলছে কি আরো একটি 2 কেজি ভরের বস্তু, মানে 5 কেজি তো আছে তার সাথে আরো, তাহলে এরপরে m2 কে x2, তাহলে এর প্রসারণ বলছে যে আরো কতটা প্রসারিত হবে, তাহলে এরপরে আমরা x2 বের করি। তাহলে x2 কি হবে, m2g ডিভাইডেড বাই কে। তাহলে m2 মানে হলো 5 2 7, 7 কেজি, 9.8 ডিভাইডেড বাই 4900, তাহলে আসে 7 ইন্টু 9.8, তাহলে 0.014 এত মিটার। সেন্টিমিটার করলে 1.4 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন কতটা বেশি প্রসারিত হবে, তাহলে 1.4 মাইনাস 1 এত সেন্টিমিটার, তাহলে আরও 0.4 সেন্টিমিটার এতটুকু বেশি প্রসারিত হবে। কারণ প্রশ্নে কি চাইছে, বলছে যে আরও কতটা, ওই জন্য দুটোকে আমরা মাইনাস করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। চলো পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে যাই চলো। 17 নম্বর, একটি গ্রহের ভর এবং ব্যাস পৃথিবীর তুলনায় দ্বিগুণ। এই গ্রহে একটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করো যদি সেটা পৃথিবীতে একটি সেকেন্ডের সরল দোলক হয়। ওকে, তাহলে আসো আমাদের সম্পর্কটা কি, অভিকর্ষীয় ত্বরণের সাথে। সম্পর্ক অভিকর্ষীয় ত্বরণের সাথে লাগবে, কারণ কি এখানে দৈর্ঘ্যের কথা বলেনি, শুধুমাত্র বলছে কি যে গ্রহের ভর আর ব্যাস এগুলো চেঞ্জ হয়। তাহলে গ্রহের ভর ব্যাস চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, অভিকর্ষীয় ত্বরণ চেঞ্জ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে পর্যায়কাল চাইছে না, যে দোলকের সেটি পৃথিবীতে পর্যায়কাল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে টি2 বের করতে বলছে, তাহলে আমরা লিখলাম যে টি2 বাই টি1 সমান কি হবে, √g1/g2। তো আমরা ওয়ানটা কোথায় ধরছি, পৃথিবীতে। তাহলে ওয়ানটা যদি আমি পৃথিবীতে ধরি, তো পৃথিবীর জন্য আমি কি লিখবো, সূত্র gm/r², এটা পৃথিবীর জন্য, এবং এটাকে নিচে ভাগ আছে, এটা উল্টে গেল। তাহলে এরপরে বলছে কি যে উপরে যাবে r², আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলছে যে ব্যাস পৃথিবীর তুলনায় দ্বিগুণ হয়, তাহলে ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে আলটিমেটলি ব্যাসার্ধ দ্বিগুণই, ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া। তাহলে 4r², আচ্ছা ডিভাইডেড বাই এখানে জি ইন্টু এম, ভর, গ্রহের ভর এবং ব্যাস পৃথিবীর তুলনায়, আচ্ছা ভরও দ্বিগুণ, তাহলে 2m, জি কাটা, তাহলে এম কাটা, r² কাটা, তাহলে কত থাকে, টি2/টি1, তাহলে কাটলে হবে √2, থাকে √2। তো অতএব টি2 ইজ ইকুয়াল টু √2 ইন্টু টি1 মানে সেকেন্ড দোলক মানে 2√2, তাহলে 2√2।
2.823 এত সেকেন্ড, ঠিক আছে, 828 এত সেকেন্ড। এই বুঝতে পারছো? খুব কঠিন কিছু না, বুঝতে পারার কথা, খুব ইজি। আমরা এখানে একবারে মানগুলো বসাই দিছি, যে ভর দ্বিগুণ করে দিছি, তাহলে 2m, আর ব্যাসার্ধ দ্বিগুণ করে দিছি, ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া, তাহলে এখানে 2r এর উপরে স্কোয়ার হওয়ার কারণে 4r² হয়ে গেছে। আচ্ছা, এরপর 18 নম্বর, ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলক কত উচ্চতার পাহাড়ে উঠালে সারাদিনে 1 মিনিট ধীরে চলবে? আচ্ছা, কত উচ্চতার পাহাড়ে উঠালে, তো এটার জন্য সূত্র, থিওরি ক্লাসে এরকম একটা সূত্র পড়াইছিলাম, মনে আছে? যে কতটুকু ধীরে চলবে, তো ধীরে চলার জন্য নতুন পর্যায়কাল বলছে কত উচ্চতা, নতুন পর্যায়কাল আমরা টি প্রাইম বের করতে পারি কিভাবে? 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400, তাহলে ধীরে চললে তখন কি মাইনাস হবে, -1 মিনিট, সারাদিনে 1 মিনিট, তাহলে 60। তো আসো ওখান থেকে আমরা পর্যায়কালটা বের করে নিই, -60, তাহলে কত আসে? 2.001 001383898 এত সেকেন্ড। তাহলে h ইজ ইকুয়াল টু, সূত্র কি, টি প্রাইম বাই টি -1 ইন্টু আর। তাহলে টি প্রাইম 2.0013898 ডিভাইডেড বাই 2 -1 ইন্টু 6400 এত কিলোমিটার। 4.457, তো আমরা একবারে বলতে পারি 45 এত কিলোমিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। খুব কঠিন কিছু না। এই সূত্রগুলো তোমরা থিওরি ক্লাস যারা করছো, এই থিওরি ক্লাস এই সূত্রগুলো, সব সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে, তো এই সূত্রগুলো কারো কাছেই অপরিচিত না। আচ্ছা, এরপরে চলো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা একটু খেয়াল করো, যে 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে 19 নম্বর প্রশ্নে বলছে যে এই স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং বি স্থানে সেকেন্ড দোলকটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার, কোনো বস্তুকে এই স্থান থেকে বি স্থানে নিয়ে গেলে এর ওজন বাড়বে না কমবে, নির্ণয় করো। আচ্ছা, তাহলে আসো, দৈর্ঘ্য, এই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, তাহলে সেকেন্ড দূরে সেকেন্ড দোলক, ঠিক না? তাহলে দেখো, এই স্থানে যেটা ছিল সেটাও সেকেন্ড দোলক, বি স্থানে সেটা যেটা ছিল সেটাও সেকেন্ড সেকেন্ড দোলকই, তাহলে পর্যায়কাল সেম। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π√L1/g1। সম্পর্কটা কার সাথে কার? সম্পর্কটা হলো দৈর্ঘ্যের সাথে অভিকর্ষীয় ত্বরণের। সব কাটাকাটি চলে যাবে, তাহলে এইভাবে লেখা যাবে যে L2/g2 √L1/g1। আচ্ছা, তাহলে এবার উভয় দিকে রুট তুলে দিই, তাহলে L2 এর নিচে নিয়ে আসি L1, বা একবার এইভাবে লিখি যে G1 এর নিচে নিয়ে আসি G2, আর L1/L2। এবার উপরে এবং নিচে যদি আমি এম দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে আসবে W1, নিচে লেখা যাবে W2, কারণ mg মানে ওজন। এবার তুমি এখানে L1 L2 এর মান বসাই দাও। L1 মানে 98, L2 মানে 96, তাহলে W1/W2 98/96, 1.0208, তাহলে অতএব W1 ইজ ইকুয়াল টু 1.0208 ইন্টু W2। তাহলে দেখো, এই যে আমরা ওজনের সম্পর্কটা পাইলাম, তাহলে এখানে দ্বারা কি বোঝাচ্ছে, ওজন বাড়বে না কমবে? W1 মানে কি, এ এ W1 মানে এ স্থানে সেকেন্ড দোলক, এ স্থানে ওজন W1, আর W2 মানে কি, বি স্থানে পরবর্তী স্থানে ওজন। তাহলে এখানে W1/W2 মানে 1 পয়েন্ট, তাহলে এখানে বড় কি, অবশ্যই W1 বড়, তাহলে আমরা এখানে কি বলবো, যে W1 ইজ গ্রেটার দেন W2, তাহলে W1 এ বা এই স্থানে ওজনটা বেশি হবে, বি স্থানে ওজনটা কম হবে। ও, W1, হ্যাঁ ঠিক আছে, ইজ গ্রেটার দেন W2, বড়। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কতবার আসছে, রুয়েটে আসছে 2বার, চুয়েটে 1বার, বুটেক্সে 1বার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আজান হচ্ছে, তো আমরা একটু আজানের সময় একটু আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। 21 নম্বর, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন 21 নম্বর দেখি, বলছে যে একজন শিক্ষার্থী একটি আদর্শ স্প্রিং এর এক প্রান্তে সংযুক্ত ব্লকের এ বিস্তারযুক্ত স্পন্দনের সর্বোচ্চ বেগ পরিমাপ করে। যদি ব্লকটি সরিয়ে তার জায়গায় দ্বিগুণ ভরের একটি ব্লক স্থাপন করা হয়, তাহলে দোলনকাল একই রাখা হয়, তবে দোলনের বিস্তার একই রাখা হয়, তবে ব্লকটির সর্বোচ্চ বেগ কি হবে? আচ্ছা, স্প্রিং তো একই আছে না, তাহলে স্প্রিং যেহেতু একই আছে, তাহলে স্প্রিং ধ্রুবক দিয়ে আমরা এটা করবো, তাহলে ওমেগা স্কোয়ার এম কে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওমেগা 1 স্কোয়ার M1, তারপরে ওমেগা 2 স্কোয়ার M2। তাহলে এখান থেকে আমরা ওমেগার সম্পর্কটা বের করবো, কারণ কি, যেহেতু বিস্তার একই আছে, তাহলে সর্বোচ্চ বেগের মধ্যে দেখো, সর্বোচ্চ বেগের সূত্র কি, ওমেগার সূত্র আমি কেন নিলাম, তোমার প্রশ্ন হলো যে ওমেগার সূত্র কেন নিলাম। দেখো, সর্বোচ্চ বেগের মধ্যে কি থাকে, ওমেগা এ, তো এ তো ঠিকই আছে, তাহলে চেঞ্জ হবে কি, ওমেগা চেঞ্জ হবে, তাহলে ওমেগা 1 স্কোয়ার বাই ওমেগা 2 স্কোয়ার √M2/M1, তাহলে রুট করে দিব, অতএব ওমেগা 1
একবারে যদি আমি এর উল্টাই দিয়ে ওমেগা টু লিখি তাহলে রুট ওভার m1/m2 ইন্টু ওমেগা 1। তাহলে ভর দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে ছিল ভর 1, আগে ভর ছিল 1, পরে দ্বিগুণ করা হয়েছে 2, তাহলে প্রথমে ধরো m, তারপরে 2m ইন্টু ওমেগা বা ওমেগা 1, তাহলে ওমেগা 1/√2, এটা তোমার হলো ওমেগার মান। আচ্ছা, এরপরে তাহলে প্রথম অবস্থার জন্য কি হবে বি ম্যাক্স, আর পরবর্তী অবস্থার জন্য কি হবে বি ম্যাক্স প্রাইম। তাহলে প্রথম অবস্থায় কি হবে ওমেগা 1a, পরের অবস্থায় কি হবে ওমেগা 2a, তাহলে এ কাটা, তাহলে থাকে ওমেগা 1/ওমেগা 2। তাহলে ওমেগা 1 মানে তো ওমেগা 1ই থাকলো, আর ওমেগা 2 মানে কি ওমেগা 1/√2, তাহলে কাটাকাটি করলে √2 উপরে উঠে যাবে, তাহলে এরকম হবে। অতএব সম্পর্কটা দাঁড়াবে এরকম যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু √2 ইন্টু ভি ম্যাক্স প্রাইম। এটাই, এই সম্পর্কটাই বের করতে বলছে, এটা রেখে দিলেই হলো, এটাই অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, চলো। পরবর্তী প্রশ্নে 22 নাম্বার, দেখো 22 নাম্বার প্রশ্নে কি বলছে। 22 নাম্বার প্রশ্নে বলছে যে একটি সরলসন্নিহিত কোণার সরণের সমীকরণ দেওয়া আছে এত, এক্স ইজ ইকুয়াল টু 4 কস পাই টি প্লাস সাইন পাই টি। আচ্ছা, তাহলে এখন তুমি যে বিস্তার বের করবে না, তাহলে বিস্তার বের করতে গেলে সামনের সংখ্যাটাতে বিস্তার হয়, কিন্তু প্রবলেম কি যে তোমার সমীকরণেতে একটা অংশ থাকে সাইন থাকে বা কস থাকে, তো দুইটা একসাথে থাকে না তো কখনোই। তাহলে তোমার এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, মানে একটা বানাতে হবে। তো একটা বানানোর নিয়ম কি, তুমি করবা কি রুট ওভার কসের আগে কত আছে 1, তার উপরে স্কোয়ার করবা, সাইনের আগে কত আছে 1, তার উপরে স্কোয়ার করবা, করে দুটাকে যোগ করে দিলে কি পাচ্ছ √2, এই √2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে √2 দিয়ে ভাগ করলে কি করতে হবে ভিতরে একটা √2 নিতে হবে, এরকম যে √2 cos পাই টি প্লাস √2, সরি ভাগ করে দিবা, গুণ করে দাও, মানে ভিতরে ভাগ করে দিবা আর কি, 1/√2 1/√2 সাইন পাই টি, এরকম। তাহলে ভিতরে যদি তুমি √2 দিয়ে ভাগ করো তাহলে বাইরে কি করতে হবে একটা √2 নিতে হবে, তাহলে যে 4√2 হয়ে গেল। এবার দেখো দুইটা এক জায়গায় চলে আসবে কিভাবে, এইটাকে আমি বানাবো সাইন, তাহলে সাইন এটাকে কি লেখা যায় π/4 cos পাই টি, আবার এটাকে তুমি বানাও cos, তাহলে cos π/4 সাইন পাই টি। তাহলে কি হলো দেখো 4√2 সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, এটা একটা ত্রিকোণমিতির সূত্র পড়ে গেছে যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে এবার দেখো আর কিছু করার দরকার নেই আমাদের, এই যে সামনের যে অংশটা থাকবে সাইন চলে আসছে না তোমার, একটা কি লাগে তোমার সম্পর্ক কি ছিল যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে দেখো এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল চলে আসছে। তাহলে এইটা ভিতরে এটা কি, এটাই কি, তাহলে এটাই হবে বিস্তার, এটাই আনসার। তাহলে বিস্তার এটাই আনসার। ওকে, এরপরে দেখো 23 নাম্বার, এত গ্রাম ভরের একটি স্প্রিং এর প্রান্ত উপর নিচ করে দুলছে। আচ্ছা, তার অবস্থান ওয়াই, এটাকে সমীকরণ দেওয়া আছে, বলছে যে এর গতির জন্য বস্তুটির ক্রিয়াশীল বল কত। আচ্ছা, বল বের করতে হবে, বল বের করতে হবে, চলো তাহলে আমরা বল বের করি। 23 নাম্বার, বলের সূত্র কি এফ ইজ ইকুয়াল টু এম এ, এম মানে হলো ভর, দেওয়া আছে 50 গ্রাম, তার মানে 0.05। আচ্ছা, এবার এ মানে কি দেখো তো, এটাকে সমীকরণ ওয়াই এর সমীকরণ দেওয়া আছে, স্মরণের সমীকরণ দেওয়া আছে না, তো স্মরণ থেকে পাওয়া যায় বেগ, বেগ থেকে আবার ত্বরণ, তাহলে স্মরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তার মানে এখানে আমাদের করতে হবে কি, এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সময়ের সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, তাহলে ত্বরণ পাবো। তো আশা করি তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি লিখবো যে ডিওয়াই ডিটি, তাহলে ডিওয়াই ডিটি একবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ডি ডিটি অফ ওয়াই, ওয়াই কি আছে 0.15 সাইন 3t, এই তো। তাহলে 0.15 বাইরে বের হয়ে আসলো, সাইনের ডিফারেন্সিয়েশন কস হবে 3t, আর এক্সট্রা করে বাইরে একটা 3 গুণ হবে, তাহলে এখানে থাকে 0.45 কস 3t। এটাকে আবার একবার, এই যেটা আসলে এটাকে আমরা আবার একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে হয়ে যাবে এটা ত্বরণ। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন একবারই করে ফেলে আসো, তাহলে 0.45 তো থাকবেই, আর সাইনের কসের ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন, আর 3t এর জন্য আসবে একটা 3, তাহলে সামনে আসলে মাইনাস, তাহলে হবে 1.35 সাইন 3t, এই তো। তাহলে এবার এই যে এইটা এখানে বসাই দিলেই হয়ে গেল, এইটা নিয়ে গিয়ে এখানে বসাই দিব। টাইমের কথা কিছু বলা আছে, বলা নাই, তাহলে এইভাবেই থাকবে, এই অবস্থাতেই থাকবে। তাহলে আমরা বলবো যে এফ ইজ ইকুয়াল টু, এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে ইন্টু 0.05, তাহলে হলো 0.0675
সাইন 3t, এটাই অ্যান্সার। তো এটাই হলো আমাদের বল। যদি এখানে টাইম বলে দিত যে এতক্ষণ পরে বা এতক্ষণ পর বলতো, তাহলে এখানে আমি টি এর মান বসাই দিতাম, তাহলে আমার কাজ শেষ হতো। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, 24 নাম্বার। তো 24 নাম্বারে কি বলছে যে একটি লাউড স্পিকারের শঙ্কু বা কোণ, আচ্ছা কোণ এত কম্পাঙ্কে এফ এর মান দেওয়া আছে, স্বচ্ছন্দ স্পন্দিত হয়, তাহলে শঙ্কুর কেন্দ্রের বিস্তার এত এবং টি সময়ে টি ইজিক্যাল টু 0 সময়ে সরণ এক্স ইজিক্যাল টু এ হয়, তাহলে গতি বর্ণনাকারী সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা তাহলে গতি বর্ণনাকারী সমীকরণ মানে এখানে সরণের সমীকরণ বের করতে বলছে অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে টি ইজিক্যাল টু 0 মানে কি আদি দশা, তাহলে এখান থেকে আমি আদি দশাটা বের করতে পারবো। দেখো আমরা সমীকরণ কি জানি, এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা তাহলে এক্স এর মান যদি এ হয়, তাহলে এ সাইন ওমেগা টি, তাহলে টি ইজ ইকাল টু 0, তাহলে থাকবে কি শুধু ডেল, এখান থেকে আমি ডেলের মানটা পাবো। তাহলে এখান থেকে ডেল একবারে বলা যাবে 90 ডিগ্রি বা π/2, কারণ এ কাটা যাবে, তাহলে থাকবে 1 সাইন ইনভার্স 1 মানে হলো π/2 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এবার সমীকরণটা রেডি করি চলো। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা তো ওমেগা টি প্লাস ডেল, আচ্ছা দেখি চলো। তাহলে এ মানে বিস্তার, বিস্তার কত দেওয়া আছে 1.5 ইন্টু 10^4, এরপরে সাইন ওমেগা টি, তো ওমেগা মানে কি লেখা যায় 2πf, 2πf দেখো কেন লিখলাম, কারণ যে এফ এর মান দেওয়া আছে এই জন্য। তাহলে 2πf, তাহলে 262, তাহলে 524 পাই টি প্লাস ডেল, ওই যে ডেল তো আমরা আগেই বের করে নিয়েছি π/2, তাহলে এটাই অ্যান্সার। এটাই হলো আমাদের সেই সমীকরণ, যে সমীকরণটা বের করতে বলছে। আচ্ছা এরপরে কি চাইছে, এরপর প্রশ্নে কি বলছে যে শঙ্কুর বেগ ও ত্বরণকে সময়ের ফাংশন হিসেবে মানে হলো সমীকরণ আকারে রাখতে বলছে। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো, তো চলো একবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে 1.5 ইন্টু 10^4, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হবে, তাহলে এত পাই টি প্লাস π/2। এখানে এক্সট্রা করে কি হবে, ওই যে ভিতর থেকে এই টি এর যে অংশটা সেটা বের হয়ে আসবে। এটা তোমরা ডিফারেন্সিয়েশনের ক্লাস যখন করবে তখন ডিফারেন্সিয়েশনের ক্লাসে এগুলো ক্লিয়ার হবে ভালোভাবে। আচ্ছা 1.5 ইন্টু 10^4, তাহলে কত আসে 0.0786 এত পাই কস 524 পাই টি প্লাস π/2। তো এটাই হলো আমাদের বেগের সমীকরণ। এবার ত্বরণের সমীকরণ চাইছে না, আর একটা ত্বরণ, হ্যাঁ। তাহলে বেগকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে বেগকে আবার একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0.0786 পাই, এটা তো থাকবেই বাইরে। এখানে কসের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কি মাইনাস সাইন, তাহলে ভিতরে যেটা আছে সেটাই থাকবে 524 পাই টি প্লাস π/2। আর এক্সট্রা করে ওই যে বাইরে বের হয়ে আসবে কি, ওই যে টি এর সাথে যেটা গুণ থাকে সেটা বের হয়ে আসে বাইরে, তাহলে 524 পাই। এখন তাহলে সামনে মাইনাস আসবে, আর একবারে যদি এটা গুণ করে দেই 24, তাহলে আসে কত 41.1864, সাথে পাই পাই মিলে পাই স্কোয়ার, আর এখানে থাকে সাইন 524 পাই টি প্লাস π/2। এই তাহলে এই হয়ে গেল। তাহলে আমাদের কোন কোনটা অ্যান্সার হলো দেখো, এই যে বেগের সমীকরণ এটা অ্যান্সার, ত্বরণের সমীকরণ এটা একটা অ্যান্সার, আর এই যে সরণের সমীকরণ এটা একটা অ্যান্সার। এই তিনটা অ্যান্সার, এই তিনটা জিনিসই চাইছে প্রশ্নে। তো এটা কিন্তু যেহেতু বেশ মোটামুটি আগের প্রশ্ন, তো এই জন্য এই টাইপের প্রশ্নগুলো এখনকার সময়ে সিকিউ এর জন্য বা বোর্ড কোশ্চেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা। 25 নাম্বার। 25 নাম্বারে কি বলছে দেখো, 25 নাম্বারে বলছে যে গতিসম্পন্ন একটি কণার অবস্থান এর বিস্তারের অর্ধেক, তখন কোণাটির মোট শক্তির কত অংশ গতিশক্তি স্থিতি শক্তি হবে। আচ্ছা তাহলে আমরা আগে মোট শক্তিটা বের করি। তাহলে মোট শক্তি হাফ কে স্কোয়ার, মোট শক্তি হাফ কে স্কোয়ার। তো বলছে যে এর বিস্তারের অর্ধেক, এটি কোণার অবস্থান, গতিসম্পন্ন কোণার অবস্থান এর বিস্তারের অর্ধেক, তাহলে অবস্থান মানে হলো এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু a/2, এক্স ইজ ইকুয়াল টু a/2। তাহলে ওই জায়গাতে আমাদের গতিশক্তি এবং স্থিতিশক্তি এই দুটোর সম্পর্ক প্রয়োজন। আচ্ছা তাহলে এবার আমরা জানি যে আমাদের স্থিতিশক্তি কি হয়, স্থিতিশক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আসো হাফ কে, এখানে আমরা এক্স এর জায়গাতে যদি এ বসাই দিই তাহলে কি হবে স্কোয়ার/4, তাহলে স্কোয়ার/4 যদি আমি কাটাকাটি করি হিসাব করি, তাহলে 1/8 কে স্কোয়ার, এই তো এরকম থাকে না। আচ্ছা এবার যদি আমি চাই যে গতিশক্তি বের করবো, তাহলে গতিশক্তি বের করবো, গতিশক্তি কিভাবে বের করে, যে মোট শক্তি থেকে আমরা বাদ দিয়ে দিব বিভব শক্তি, তাহলে তো পাবো গতিশক্তি। তাহলে মোট শক্তি হলো হাফ কে স্কোয়ার মাইনাস 1/8 কে স্কোয়ার। তাহলে হাফ কে স্কোয়ার কমন নিই, তাহলে কে স্কোয়ার কমন নিলে হাফ মাইনাস 1/8,
তাহলে কে স্কোয়ার থাকলো, আর এখানে 8 লসাগু করলে তাহলে এখানে থাকে 3/8। তাহলে 3/8 কে স্কোয়ার। আচ্ছা, এটা হলো গতিশক্তি। এবার কি চাইছে প্রশ্নে, যে কত অংশ, ও মোট শক্তির কত অংশ গতিশক্তি ও স্থিতিশক্তি হবে। আচ্ছা, তাহলে এবার আসো অংশ বের করার জন্য আমরা এটা ভাগ করে দিব। তাহলে গতিশক্তি, গতিশক্তি মোট শক্তির কত অংশ হবে, তাহলে গতিশক্তি মোট শক্তির কত অংশ, তাহলে গতিশক্তি হলো 3/8 কে স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সেই অংশটা পাবো যে কত অংশ। আচ্ছা, তাহলে কে স্কোয়ার কাটা গেল 3/2, আর হাফ উল্টাই দিলে 2/1, তাহলে 3/4। এই 3/4 অংশটা হলো গতিশক্তি, 3/4 অংশটা হলো গতিশক্তি কার, মোট শক্তির এত। আবার বিভব শক্তি, তাহলে বিভব শক্তি কত অংশ সেটা বের করার জন্য 1/8 কে স্কোয়ার বাই হাফ কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বিভব শক্তিটা হবে মোট শক্তির, আচ্ছা এখানে ভাগ দিয়ে মোট শক্তিটা লিখে দিই, তাহলে এখানেও ভাগ দিয়ে মোট শক্তিটা লিখে দিই। তাহলে এখানে কাটাকাটি গেল কে স্কোয়ার, তাহলে 1/8, তাহলে এখানে হবে 1/4, এই এত অংশ। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো অ্যান্সার, যে কোনটা কত অংশ কত অংশ। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা কি করছি, এই যে এক্স এর মান সরণটা বসে আমরা স্থিতিশক্তি বের করে নিছি, তারপরে আমরা আবার গতিশক্তি বের করে নিছি, ওই স্থিতিশক্তিটা বাদ দিছি মোট শক্তি থেকে। কারণ আমরা জানি যে মোট যান্ত্রিক শক্তির ভিতরে দুটো শক্তি থাকে, একটা থাকে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। তাহলে যেহেতু আমি স্থিতিশক্তি পাইছি, তাহলে সেখান থেকে সেটা গতিশক্তি থেকে বাদ দিলে, সরি মোট শক্তি থেকে বাদ দিলে আমরা কি পাবো, গতিশক্তি পাবো। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 26 নাম্বার। তো 26 নাম্বার প্রশ্নে কি বলছে, একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলিয়ে দেওয়া হলো, খোলা প্রান্তের সাথে এত গ্রাম ভরের একটি ব্লক ঝুলিয়ে দেওয়ার ফলে এটি এত সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্যাবস্থায় এলো। একে সাম্যাবস্থান থেকে টেনে এত সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে সরাসরি স্পন্দন গতিতে দুলতে থাকে, ব্লকটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। আচ্ছা, সর্বোচ্চ বেগের সূত্র কি, তোমাকে কি নির্ণয় করতে বলবে, তুমি আগে সেই সূত্রটা লিখে নাও। তাহলে তোমার এখানে কি কি প্রয়োজন পড়বে, একটা ওমেগা আর একটা এ। এ মানে হলো বিস্তার, তো বিস্তার দেওয়া আছে না, এই যে টেনে ছেড়ে দিল, এই টেনে ছেড়ে দেওয়া হলো, এটাই হলো বিস্তার। তাহলে তোমার দরকার পড়বে কি, ওমেগা। আর ওমেগা বের করতে গেলে দেখো, ওমেগা বের করতে গেলে তোমার কি কি লাগবে, দেখো ওমেগা আমরা বের করতে পারবো কিভাবে, ওই যে এতটুকু প্রসারিত হয় ঝুলাই দিলে, তাহলে এম জি ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখান থেকে আমি কে পাবো, তাহলে হয়ে গেল। তাহলে এম জি, এম কত 500 গ্রাম, তাহলে 0.5, জি হলো 9.8, ডিভাইডেড বাই এক্স কতটুকু প্রসারিত হয় 0.16, তাহলে এখান থেকে আমি কে পাবো 30.625 এত নিউটন পার মিটার। তাহলে ওমেগা সমান আমরা জানি √কে বাই এম ইন্টু এ, এই তো হয়ে গেল। কে মানে হলো 30.625 ডিভাইডেড বাই এম মানে 0.5, যেহেতু 500 গ্রাম, ইন্টু এ, এ মানে হলো 8 সেন্টিমিটার মানে 0.08, এই তাহলে হয়ে গেল। তাহলে আসে 0.626 এত মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। এই খুবই সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন যাই। 27 নাম্বার বলছে যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এত অনুপাতে কাটা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। আচ্ছা দেখো, এটার একটা সূত্র আছে, সেটা হলো দুইটা অনুপাতে যদি তুমি কাটো, তাহলে উপরে হবে যে অনুপাতে তুমি কাটতেছো এদের যোগফল, আর প্রথম ভাগটা আমরা বের করছি, তাহলে প্রথম ভাগের অংশ কত 2, তাহলে 2 দিয়ে ভাগ ইন্টু কে, তাহলে 5/2 কে, এটা হবে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের জন্য হবে একই, উপরে দুইটা যোগ, নিচে হবে পরবর্তী কত 3 ইন্টু কে, তাহলে 5/3 কে। ঠিক আছে, এই দুটোই অ্যান্সার। এরপরে 28 নাম্বার, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তিত হবে। আচ্ছা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1% কমানো হয়, তাহলে আমরা বের করবো যে পরবর্তী পর্যায়কাল কত হবে, সেখান থেকে আমরা বের করবো যে স্লো ফাস্ট, সেটা পরে কি হচ্ছে। তাহলে আগে আমরা পরবর্তী পর্যায়কাল বের করি T2। তাহলে T2/T1 দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। তাহলে T2 ইজ ইকুয়াল টু √L2। L2 কি বলছে, যে 1% দৈর্ঘ্য কমালে, তাহলে 1% দৈর্ঘ্য কমালে কত থাকে 0.99 L, আর আগে কত ছিল L ইন্টু 2, যেহেতু সেকেন্ড দোলক। তাহলে √0.99, তাহলে 0.99
4987। আচ্ছা, একবারে 2 দিয়ে গুণ করে লিখি, ইন্টু 2, তাহলে কত হয় 1.98997475 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো পরবর্তী পর্যায়কাল। তো পরবর্তী পর্যায়কাল থেকে আমরা বের করতে পারবো যে স্লো হলো না ফাস্ট হলো, সেটা আমরা পরবর্তী পর্যায়কাল থেকে বের করতে পারি। ওই যে একটা সূত্র দেখছো যে টি প্রাইম সমান 2 ইন্টু ৮৬,৪০০, নিচে হলো ৮৬,৪০০। এখানে প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, এখানে সবসময় প্লাস মাইনাস এক্স হয়। তো এখানে তুমি কি দিবা, প্লাস দিবা না মাইনাস দিবা? আসলে আমরা একটু চিন্তা করি। পর্যায়কাল কমে গেছে না, দৈর্ঘ্য কমালে কি হয়, পর্যায়কাল কমে যায়। আর পর্যায়কাল কমে যাওয়া মানে কি, সময় কম লাগতেছে। তাহলে সময় যদি কম লাগে, সময় কম লাগা মানে কি, সময় যদি বেশি লাগে তাহলে স্লো হয়, সময় কম লাগতেছে মানে কি ফাস্ট হবে। তাহলে সময় কম লাগা, দেখো নিচে যদি টি এর মানটা কখন ছোট হবে, টি এর মানটা ছোট কখন হবে, যদি নিচের মানটা বড় হয়। তাহলে টি এর মান ছোট হয়ে গেছে না, তাহলে কি নিচের মান যদি বড় হয় তাহলে কি অবশ্যই টি এর মানটা ছোট হবে, তাহলে এটা প্লাস এক্স হবে। অথবা এখানে মনে রাখতে পারো যে ফাস্ট ঘড়ি স্লো, এই যে টাইম টি এর মান কমে গেছে মানে কি ঘড়ি ফাস্ট হয়ে গেছে, ফাস্ট হয়ে গেলে প্লাস হবে, স্লো হয়ে গেলে মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, এই যে টি এর এই মানটা বসাই দিব। এটা ক্যালকুলেটরে একবারে বসাই দিয়ে ইকুয়েশন হিসেবে এটা সলভ করে ফেলা যায়। তো এটা একবারে তোমরা করে ফেলবে অ্যাডমিশনে। তাহলে আসো 1.989975 একবারে করে ফেলি এটা। 2 ইন্টু ৮৬,৪০০, ৮৬,৪০০ প্লাস এক্স, এক্স। আচ্ছা, তাহলে আসে 435.262 এত সেকেন্ড। আচ্ছা, এটা ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় সেটা আমি এক সময় এটা আমি একটা ছোট শর্ট ভিডিও বানিয়ে দেখাই দিব। যদি কারো এটা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাও, আমি এটা দেখাই দিব যে কিভাবে করতে হয়। এটা একবারে ক্যালকুলেশনে পুরো ইকুয়েশনটাই তুলে দেওয়া যায়। তাহলে পুরো ইকুয়েশনটা তুলে দিলে সেখান থেকে আমরা পাচ্ছি যে এক্স এর মান হবে 435.262 এত সেকেন্ড। তার মানে প্রতিদিন এত সেকেন্ড ফাস্ট হবে, প্রতিদিন এত সেকেন্ড ফাস্ট চলবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্ন। 29, একটি গাড়ি এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিচ্ছে, এর ভিতরে একটি সেকেন্ড দোলক থাকলে এর পর্যায়কাল কত হবে? আচ্ছা, পর্যায়কাল আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো L/gটা কখন হয়, যখন নর্মালি একটা সার্ফেসের উপরে থাকে, কিন্তু যখন গাড়ির ভিতরে আছে, গাড়ি যখন বাঁক নিচ্ছে, তখন ওই পর্যায়কালের ভিতরে দুইটা ত্বরণ কাজ করবে, একটা অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে, আবার সাথে আরেকটা কি ত্বরণ, একটা ত্বরণ কাজ করবে, সেটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। ওই যে বাঁক নেওয়ার সময় একটা ত্বরণ ত্বরণ থাকে কেন্দ্রমুখী ত্বরণ, যেটা তোমরা আগে থেকে জানো এরকম যে a v²/r, এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। তো এখন এখানে ওই দুইটা ত্বরণকে আমাদের লব্ধি করে হিসাব করতে হবে, এখানে আমাদের ওই ত্বরণ দুইটাকে লব্ধি করে হিসাব করতে হবে। তাহলে এই দুইটা ত্বরণের লব্ধি হবে, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে ত্বরণের লব্ধি হবে এরকম। এই তাহলে এখানে আসো আমরা মান বসাই দিই, তাইলেই তো হয়ে গেল। তাহলে এল হলো, এল দৈর্ঘ্য, বাঁক নিচ্ছে একটি গাড়ি এত ব্যাসার্ধের এত বেগে বাঁক নিচ্ছে, এর ভেতর এল এর মান দেওয়া নাই না। আচ্ছা, এল এর মান দেওয়া নাই, সমস্যা নাই, কিন্তু এটা কি বলছে যে সেকেন্ড দোলক, ও সেকেন্ড দোলক বলছে, তাহলে আমরা এল এর মান বের করতে পারবো, সেকেন্ড দোলকের এল এর মান বের করা যায়। তো তাহলে সেকেন্ড দোলকের জন্য আসলে আমরা এল এর মানটা বের করে নিই, সাইডে এখানেই করি। তাহলে এল ইজ ইকুয়াল টু, এই যে এই সূত্র থেকে 2 ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এখান থেকে আমরা এলটা বের করব। তাহলে এল সমান উভয় পাশে বর্গ করে দিতে হবে, আর এখানে বসাবো 2, তাহলে 2 2 কাটা চলে যাবে, তাহলে উভয় পাশে বর্গ করে দিলে হবে π²। তাহলে এই পাশে হবে যে g/π², এটাই হবে, এটাই হবে এল। 9.8 ডিভাইডেড বাই π² 0.9929 এত মিটার। তো এটাই হলো দৈর্ঘ্য। তাহলে 0.9929, আর নিচে হলো কেন্দ্রমুখী ত্বরণ। তো এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণটা বের করে নিয়ে আসো। কেন্দ্রমুখী ত্বরণ বের করার জন্য আর এর মান দেওয়া আছে 550, এটা হলো আর, আর এর মান দেওয়া আছে 550, আর উপরে কত v², তাহলে 40/3.6 এর উপরে স্কোয়ার, তাহলে v² করলে আসে 123.457। তাহলে 0.2245, 0.2245 এত ms ইনভার্স 2। তাহলে মানটা বসাই দিই, 0.2245 এর উপরে স্কোয়ার প্লাস 9.8 এর উপরে স্কোয়ার। এই তাহলে আসো পুরোটা একবারে ক্যালকুলেশন করে ফেলি, কি আসে। উপরে 0.9929 √/,
0.2245 এর উপরে স্কোয়ার প্লাস 9.8 এর উপরে স্কোয়ার, তাহলে আসে 1.999689 এত সেকেন্ড। এটা কিন্তু তোমরা 2 সেকেন্ড বলতে পারবে না, এটাকে কিন্তু প্রায় 2 সেকেন্ড, যেহেতু 1.99 আছে তো প্রায় 2 সেকেন্ড বলা যাবে না। কারণ কি, এই পর্যায়কালের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো খুবই সামান্য পরিবর্তন হয়, সূক্ষ্ম পরিবর্তন হয়, তো ওগুলোকেও আমাদের কাউন্ট করতে হবে। কারণ দেখো, বলেই তো দিয়েছিল আর কি সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকে তো 2 সেকেন্ড পর্যায়কাল হয়, তো তুমি যদি এখানেও 2 সেকেন্ড বলে দাও তাহলে তো কোনো পরিবর্তনই হলো না। তাহলে এই যে সূক্ষ্ম চেঞ্জটা আসছে, এই চেঞ্জটা উল্লেখ করতে হবে, প্রশ্নে এটাই দেখাতে হবে। তুমি যদি এটা প্রায় 2 সেকেন্ড লিখে দাও তাহলে কিন্তু তুমি মার্ক পাবো না। তোমাকে এখানে যেই ফ্র্যাকশনটা আসছে, যেই পয়েন্টটা আসছে, পয়েন্টটাই দেখাতে হবে প্রশ্নে। কারণ প্রশ্ন তোমার কাছে এটুকুই জানতে চাইছে যে কতটুকু কমবে, তাহলে এই যে দেখো এতটুকু কমে গেছে। আর পর্যায়কাল এরকমই কম বেশি হয়, অল্প খুবই সামান্য পার্থক্য হয়, অনেক বেশি পার্থক্য হয় না। যেমন 2 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড হবে, এরকম হবে না, এরকমই কম বেশি হবে। বাড়লে দেখা যাবে বাড়বে 2.000 সামথিং 1 2 এরকম, এত সেকেন্ড বাড়ে, এরকম হয়। আচ্ছা, এরপরে চলো পরের প্রশ্ন, 30 নম্বর। এরপরে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলছে, একটি লিফটের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে। লিফট চলার সময় এই দোলকের দোলনকাল স্বাভাবিক অবস্থার তুলনায় যদি অর্ধেক হয় তবে লিফটের ত্বরণের মান নির্ণয় করো। আচ্ছা, দোলনকাল কত হয়? লিফট চলার সময় হয় অর্ধেক। আচ্ছা, তাহলে T2/T1, তাহলে জি এর লিফট যখন চলে তখন কিসের পরিবর্তন হয়? দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, শুধু জি এর পরিবর্তন হয়, অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন হয়। তাহলে অভিকর্ষীয় ত্বরণের সম্পর্কটা কি হবে? G1/G2। ওকে, তাহলে T2 মানে কি? পরবর্তী অবস্থা, চলার সময়। তাহলে চলার সময় কত হয়? চলার সময় বলছে অর্ধেক হয়, তাহলে 1/2 মানে T/2, আর নিচে T1 মানে T, এর উপরে স্কোয়ার, এই পাশে হলো G1/G2। তাহলে T2 কাটা, তাহলে 1/4 G1/G2, তাহলে G2 ইজ ইকুয়াল টু 4G1। আচ্ছা, তাহলে G2 ইজ ইকুয়াল টু 4G1, ঠিক আছে। তো এইটা আমরা পাইলাম। এখন লিফট যখন চলে তখন আমরা জানি কি হয়, লিফট যখন চলে তখন অভিকর্ষীয় তখন ত্বরণটা কি হয়? লিফট যখন চলে, এটা উপরে ওঠার কথা বলছে, নিচে নামার কথা বলছে। লিফটের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে। লিফট চলার সময় দোলকের দোলনকাল স্বাভাবিক অবস্থা তুলনায় যদি অর্ধেক হয়। আচ্ছা, তাহলে দেখো, দোলনকাল দোলনকাল অর্ধেক হয়েছে, এটা আমরা এখান থেকে বের করবো যে লিফটটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। দোলনকাল অর্ধেক হয়েছে মানে কি? দোলনকাল কমে গেছে। তাহলে দোলনকাল কখন কমবে? যেহেতু দোলনকালের সাথে অভিকর্ষীয় ত্বরণের সম্পর্ক কি? উল্টা সম্পর্ক না? তাহলে দোলনকাল যদি অর্ধেক হয়, দোলনকাল যদি কমে যায়, তার মানে কি সেক্ষেত্রে অবশ্যই অভিকর্ষীয় ত্বরণের মানটা বাড়ছে। আর অভিকর্ষীয় ত্বরণের মান মানে লব্ধি ত্বরণের মান, অভিকর্ষীয় ত্বরণ না তো, লব্ধি ত্বরণের মানটা বাড়ছে, মানে লিফটের ভিতরে যে লব্ধি ত্বরণ, সেই ত্বরণের মানটা বাড়ছে। তাহলে ত্বরণের মান কখন বাড়ে? লিফট উপরের দিকে গেলে। তার মানে আমরা এই লজিক থেকেই বলতে পারি যে লিফট কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। যদি কমে যাইতো, যদি দোলনকালটা না কমে দোলনকালটা যদি বাড়তো, তখন আমরা কি বলতাম? যে ত্বরণের মান কমে যাচ্ছে, তখন লিফটটা নিচের দিকে যাচ্ছে। ভালো করে বুঝো। যেহেতু এখানে বলছে দোলনকাল অর্ধেক, তার মানে কি দোলনকাল কমে গেল। তো দোলনকাল যখন কমে যাবে তখন কি ত্বরণ বাড়বে, কারণ ত্বরণের সাথে দোলনকালের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে ত্বরণ বাড়ছে, ত্বরণ কখন বাড়ে? লিফট উপরে গেলে। আর যদি দোলনকালটা বাড়তো, তাহলে আমরা বুঝতাম যে ত্বরণ কমে গেছে, আর ত্বরণ কখন কমে? লিফট নিচে গেলে। তার মানে আমরা এটা বুঝতেছি যে লিফট উপরের দিকে গেছে। লিফট উপরে গেলে কি হয়? আমরা জানি হয় G+A, ঠিক আছে। তাহলে G2 সমান কি বলা যাবে? যে G1+A 4G1। তাহলে অতএব A ইজ ইকুয়াল টু 3G1, আর যেহেতু এটা ঘটনাটা পৃথিবীতেই ঘটতেছে, তাহলে 3 × 9.8, তাহলে 29.4 এত ms ইনভার্স 2। তো এই অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায় পর্যাবৃত্ত গতির যতগুলো প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে, বাট এই প্রবলেমগুলোই মোটামুটি একটু, এই সব ক্যাটাগরি, এই প্রবলেমগুলো সলভ করলে মোটামুটি বাকি সব ক্যাটাগরি যেগুলো আছে ওগুলো খুব সহজ হয়ে যাবে, ওগুলো ইজিলি করতে পারবা। তো এই কয়েকটা প্রবলেম বাছাই করা হয়েছিল এখান থেকে 30টা অঙ্ক। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্তই ক্লাস রাখতেছি, আর পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ পরের অধ্যায়।